হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি আবারও বুলেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এটি হলো ক্লাস নাম্বার 2 আর এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের আপকামিং যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো শুরু করছি। দেখো, প্রথমে দেখছি যে আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল এটি। এখানে বলেছিল যে নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো এখানে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। তো যারা অপশন নাম্বার সি উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, মনে রাখবে। তারপরে মিথেন, তারপর নাইট্রাস অক্সাইড, এই সবগুলি গ্রিনহাউস গ্যাস। তার মধ্যে রয়েছে ওজোন, তারপরে সিএফসি মানে ক্লোরোফ্লো কার্বন, এই সবগুলি হলো গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। তার মধ্যে প্রধান হলো কার্বন ডাইঅক্সাইড, এটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। আর যেই নাইট্রাস অক্সাইড রয়েছে এটি কিন্তু লাফিং গ্যাসও বলা হয়, এটিও পরীক্ষায় আসে, লাফিং গ্যাস। আর সংকেত হলো N2O, মনে রাখবে লাফিং গ্যাস। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল? এ গোপাল হরি দেশমুখ, বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, সি মহাদেব গোবিন্দ রানাডে, না ডি গোপাল কৃষ্ণ গোখলে। তো এখানে বলেছে যে কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে এর অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল। আর এটি হয়েছিল মহারাষ্ট্রে, মনে রাখবে মহারাষ্ট্রে এটি গড়ে উঠেছিল। আর এটি হয়েছিল হলো 24 অক্টোবর 1884 সালে। তো মনে রাখবে যে 1884 1884 সালে এটি হয়েছিল 24 অক্টোবর, মহাদেব গোবিন্দ রানাডের অনুপ্রেরণায়। আর এটি মহারাষ্ট্রে হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, গোয়েন্দা ব্যোমকেশ বক্সির চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? এ সুনীল গঙ্গোপাধ্যায়, বি নারায়ণ গঙ্গোপাধ্যায়, সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, না ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে বলেছে যে গোয়েন্দা ব্যোমকেশ বক্সির চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি এই গোয়েন্দা ব্যোমকেশ বক্সির চরিত্রটি সৃষ্টি করেছিলেন। আর এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি হলো সৃষ্টি করেছিলেন হলো টেনিডা, মনে রাখবে টেনিডা সৃষ্টি করেছেন হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন? এ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, বি তারাচন্দ্র দত্ত, সি হরিশ্চন্দ্র মুখার্জি, না ডি জে.সি. মার্শম্যান। তো এখানে বলেছে যে সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন। তো সমাচার দর্পণ কিন্তু আমাদের বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। তো মনে রাখবে যদি কোশ্চেন আসে যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হলো কোনটি, তখন উত্তর হবে সমাচার দর্পণ। আর এটি প্রকাশ করেছিলেন হলো অপশন নাম্বার ডি, জে.সি. মার্শম্যান। জে.সি. মার্শম্যান তিনি এই সংবাদপত্রটি সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন। এটি হলো 1818 সালে। তো মনে রাখবে 1818 সালে এটি প্রকাশ করেছিলেন। আর জে.সি. মার্শম্যান। আর এটি ছিল কিন্তু সাপ্তাহিক পত্রিকা। তো মনে রাখবে এটি ছিল হলো সাপ্তাহিক পত্রিকা। যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি, তাহলে এই সমাচার দর্পণ উত্তর হবে। আর শুধু প্রথম বললেও এটি হবে। আর যদি পরীক্ষায় আসে যে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকার নাম কি, তখন হবে কিন্তু সংবাদ প্রভাকর, তখন এটি হবে না। দৈনিক পত্রিকা বললে বাংলা ভাষায় প্রথম সংবাদ হলো প্রভাকর, তার নাম হলো সংবাদ প্রভাকর। আর এটি হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদন করেছিলেন। এই সংবাদ প্রভাকরটি হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেন। তো মনে রাখবে পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ভারতের বৈদেশিক অর্থকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে? এ রাবার, বি চা, সি
পাট, না ডি তুলো? তো এখানে বলেছে যে নিম্নোক্ত কোনটি ভারতের বৈদেশিক অর্থকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চা। এই চা উৎপাদনের জন্যই ভারতের বৈদেশিক অর্থকে বৃদ্ধি করতে সাহায্য করে এই চা। আর এই চা উৎপাদনে ভারতে কোন রাজ্য আগে এগিয়ে রয়েছে? প্রথম রয়েছে হলো আসাম। মনে রাখবে আসাম হলো সব থেকে এগিয়ে। আর দ্বিতীয় রয়েছে হলো পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের দার্জিলিং চা কিন্তু প্রথম জিআই ট্যাগ পেয়েছে। মনে রাখবে এটাও পরীক্ষায় আসে। প্রথম জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। আর প্রথমে রয়েছে হলো আসাম। আসাম রয়েছে প্রথমে, মানে রাজ্যের হিসাবে প্রথম আসামে সবথেকে বেশি চা উৎপাদন হয়। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে কি থাকে? মানে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে আমাদের, তখন একটি রাসায়নিক সংকেতটা থাকে, মানে সেটি কি থাকে, কোন গ্যাসের জন্য, মানে কোন গ্যাসের জন্য এটি হয়? এ ব্রোমিন, বি সালফার, সি ক্লোরিন, না ডি নাইট্রোজেন? তো এখানে বলেছে যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ হলো একটি রাসায়নিক, যাতে কি থাকে? তাতে এতে হলো অপশন নাম্বার বি, সালফার থাকে। সালফার থাকে, এর জন্যই পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করে, সালফারের জন্যই। এই সালফার হলো কিন্তু একটি অধাতু, মনে রাখবে সালফার হলো একটি অধাতু। আর H2S, এই সংকেতটা হলো হাইড্রোজেন সালফাইড। আর হাইড্রোজেন সালফাইড এটি কিন্তু পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। মনে রাখবে এই H2S মানে হলো হাইড্রোজেন সালফাইড। এই যে লিখে দিচ্ছি আমি, H2S, এটি হলো হাইড্রোজেন সালফাইড। এটার গন্ধ কিন্তু পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস এটাও পরীক্ষায় আসে। আর যদি বলে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস হলো কোনটি, তখন হবে হলো ফসফিন। মনে রাখবে ফসফিন, PH3। এই যে PH3, PH3 হলো ফসফিন। এটি কিন্তু পচা মাছের গন্ধযুক্ত গ্যাস। আর যদি মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস বলে, তখন হবে ওজোন গ্যাস। ওজোন গ্যাস, যে O3 হলো ওজোন গ্যাস। এটি হলো মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস। তো তিনটি মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে এরকম গন্ধযুক্ত। তাহলে H2S মানে হলো হাইড্রোজেন সালফাইড, এটি হলো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। তারপরে PH3, এটি হলো ফসফিন, এটি হলো পচা মাছের গন্ধযুক্ত গ্যাস। তারপরে ওজোন O3 হলো মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস। তো সবগুলো মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন। প্রভু গ্রন্থি কাকে বলা হয়? এ পিটুইটারি গ্রন্থি, বি থাইরয়েড গ্রন্থি, সি অ্যাড্রিনাল গ্রন্থি, না ডি হাইপোথ্যালামাস? তো এখানে বলেছে যে প্রভু গ্রন্থি বলা হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, মানে মাস্টার গ্ল্যান্ড। প্রভু গ্রন্থি মানে হলো মাস্টার গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্রন্থিকেই বলা হয়। আর এটি হলো একটি অনাল গ্রন্থি। মনে রাখবে পিটুইটারি গ্রন্থি হলো একটি অনাল গ্রন্থি। এটি হলো আমাদের মস্তিষ্কে থাকে, মানে মানুষের মস্তিষ্কে থাকে এই গ্রন্থিটি। এটি খুব ছোট হয়। কিন্তু যদি পরীক্ষায় আসে যে সব থেকে ক্ষুদ্রতম অনাল গ্রন্থি কোনটি, তখন কিন্তু এই পিটুইটারি গ্রন্থি উত্তর হবে না, তখন উত্তর হবে পিনিয়াল গ্রন্থি। তো মনে রাখবে যে সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থি হলো পিনিয়াল গ্রন্থি। আর যদি আসে সবচেয়ে বৃহত্তম অনাল গ্রন্থি কোনটি, তখন হবে থাইরয়েড গ্রন্থি। মনে রাখবে থাইরয়েড গ্রন্থি হলো সবথেকে বৃহত্তম অনাল গ্রন্থি। আর এই প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কাকে? মনে রাখবে যে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। তো সবগুলো বলে দিলাম, পরীক্ষায় আসলে তোমরা পারবে এখন। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন। রাষ্ট্রপতি নির্বাচনে নিম্নের কারা অংশগ্রহণ করতে পারে? এ বিধানসভার সদস্য, বি লোকসভার সদস্য, সি রাজ্য সদস্য, না ডি উপরের সবগুলি? তো বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে নিম্নের কারা অংশগ্রহণ করতে পারে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। কারণ এখানে হলো বিধানসভার সদস্য, লোকসভার সদস্য আর রাজ্যসভার সদস্য, তিনটারই সদস্য মিলেই নির্বাচন করা হয়।
তো তার জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। আর মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচিত করে যাদের, মানে রাষ্ট্রপতি মনোনীত করে যাদের, তারা কিন্তু এখানে ভোট দিতে পারে না, মানে ভোটে অংশগ্রহণ করতে পারে না। তার জন্য হলো যে লোকসভায় 2জনকে মনোনীত করে, আর রাজ্যসভায় হলো 12জনকে মনোনীত করে রাষ্ট্রপতি। এর জন্য তাদের বাদ দিয়ে বাকিরা অংশগ্রহণ নিতে পারে এই রাষ্ট্রপতি নির্বাচনে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। আর আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছে? দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু ভারতের 15তম রাষ্ট্রপতি। মনে রাখবে দ্রৌপদী মুর্মু বর্তমানে রয়েছে, তিনি 15তম রাষ্ট্রপতি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত? এ সুবর্ণরেখা, বি মাহি, সি হুগলি, না ডি দামোদর। তো বলেছে এখানে যে আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত। তো যে এইটা রয়েছে, যে কোশ্চেনটা যে রয়েছে নদী তীরবর্তী শহরের থেকে, তো আমি আমার ক্লাসেই কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি যে নদী তীরবর্তী শহরগুলি, মানে আমি ওখানে যতগুলি নদী তীরবর্তী শহর বলেছি সেখান থেকেই পরীক্ষায় আসে, তার বাইরে একটা কোশ্চেনও আসবে না। তো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যে ফুড এসআই স্পেশাল একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে লাস্ট ক্লাসটি রয়েছে, মানে ক্লাস নাম্বার 23 মনে হয়, এই লাস্ট ক্লাসই রয়েছে নদী তীরবর্তী শহর। সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, ওইখানে তোমাদের মানে ভাগ করে দেওয়া আছে, ওইখানে যতগুলি শহরই আমি পড়ে দিয়েছি নদী তীরবর্তী শহর, তার বাইরে একটা কোশ্চেনও আসবে না। তো সেখান থেকে দেখলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, এর জন্য বলে দিলাম সেই ক্লাসটা তোমরা দেখতে পারো, তোমাদের অনেকটাই উপকৃত হবে, মানে তোমরা অনেকটাই উপকৃত হবে ওই ক্লাসটি দেখলে। তো এটা হবে আসানসোল শহর হলো অপশন নাম্বার ডি, দামোদর। দামোদর নদীর তীরে অবস্থিত এই আসানসোল শহরটি। তো দামোদর নদীর তীরে আরও শহর রয়েছে, যেমন দুর্গাপুর, রানীগঞ্জ, এগুলোও কিন্তু এই দামোদর নদীর তীরে অবস্থিত। আর যে হুগলি নদীর তীরে অবস্থিত হলো কলকাতা শহর। মনে রাখবে হুগলি নদীর তীরে অবস্থিত হলো কলকাতা শহর। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ভারতে সুনামি কত সালে সংঘটিত হয়? এ 2000, বি 2001, সি 2004, না ডি 2008। তো এখানে বলেছে যে ভারতে সুনামি কত সালে সংঘটিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2004 সালে। 2004 সালে এই সুনামি ভারতে সংঘটিত হয়, আর এটি হয়েছিল হলো 26শে ডিসেম্বর। 2004 সালের 26শে ডিসেম্বর এটি হয়েছিল। আর এই সুনামি কিন্তু টি দিয়ে শুরু হয়, ইংলিশে টি দিয়ে সুনামি শুরু হয়। এটি হলো একটি জাপানি শব্দ। মনে রাখবে সুনামি হলো একটি জাপানি শব্দ। তো তোমাদের এই সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবে। তোমাদের লাইক আর শেয়ার দেখলে কিন্তু আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইক আর শেয়ারটি অবশ্যই জরুরি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? এ বিহার, বি উত্তরপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, না ডি মধ্যপ্রদেশ। তো এখানে বলেছে যে ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে হীরের খনি রয়েছে ভারতে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, একটি বস্তুর কি ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না, মানে কোনটি পাল্টে যায় না? এ ভরবেগ, বি ভর, সি বেগ, না ডি ওজন। তো বলেছে যে একটি বস্তুর কি ধ্রুবক থাকে, মানে একই থাকে, এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না। মানে বলেছে যে এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না, একই থাকে, মানটা একই থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভর। ভর কিন্তু চেঞ্জ হয় না, পাল্টে যায় না, একই থাকে, ধ্রুবক থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভর। আর এই ভর কিন্তু স্কেলার রাশি, মনে রাখবে। আর বাকি তিনটি কিন্তু ভেক্টর রাশি। আর এই ভর পরিমাপক যন্ত্র কিন্তু সাধারণ তুলা যন্ত্র। দাঁড়িপাল্লা যে বলি আমরা, দাঁড়িপাল্লা, সেটাকে বলা হয় সাধারণ তুলা যন্ত্র। আর এই ভর কিন্তু পরিবর্তন হয় না। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, আন্নামালাই বিশ্ববিদ্যালয়। আন্নামালাই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? এ কেরালা, বি দিল্লি, সি অন্ধ্রপ্রদেশ, না ডি তামিলনাড়ু। তো এখানে বলেছে যে আন্নামালাই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে এই আন্নামালাই বিশ্ববিদ্যালয়টি
অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট ১৩ নাম্বার কোশ্চেন, কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়? এ ২১শে মার্চ, বি ৪ঠা জুলাই, সি ৩রা জানুয়ারি, না ডি ২২শে ডিসেম্বর। তো এখানে বলেছে যে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়। তো এটা কিন্তু অনুসুর অবস্থান, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় অনুসুর অবস্থানে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ৩রা জানুয়ারি। ৩রা জানুয়ারি হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়, এটাকে বলা হয় অনুসুর অবস্থান। আর আরেকটা আছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় কবে, সেটার উত্তর হবে অপশন নাম্বার বি ৪ঠা জুলাই। ৪ঠা জুলাই হলো সবথেকে বেশি থাকে দূরত্ব, সেটাকে বলা হয় অপসুর অবস্থান। তো অনুসুর অপসুর দুটোই মনে রাখবে, অনুসুর হলো ৩রা জানুয়ারি, অপসুর হলো ৪ঠা জুলাই। তো দুটোই পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো নেক্সট ১৪ নম্বর কোশ্চেন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এই দেখো আরেকটি শহর রয়েছে নদী তীরবর্তী। তো আমি যে ভিডিওটা বললাম সেই ভিডিওটা তোমরা দেখে আসো, সেখানে গিয়ে দেখলে তোমরা সবগুলোই তখন পারবেই। নদী তীরবর্তী শহর যেখান থেকেই কোশ্চেন আসুক, তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা একদম পারবে, তোমাদের কাছে একদম জল ভাত লাগবে, ইজি হয়ে যাবে সব কিছু। তো সেই ভিডিওটা তোমরা দেখে আসো। এ তিস্তা, বি তোরসা, সি মহানন্দা, না ডি তিস্তা ও করলা। মানে কোন নদীর তীরে এই জলপাইগুড়ি শহর অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি তিস্তা ও করলা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই জলপাইগুড়ি শহর। এটি কিন্তু অনেক পরীক্ষা এসেছে, মনে রাখবে। আর এই যে তোরসা যে রয়েছে, এই বি নাম্বার তোরসা, তোরসা নদীর তীরে অবস্থিত কিন্তু কোচবিহার শহর, মনে রাখবে। কোচবিহার শহর হলো তোরসা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো নেক্সট ১৫ নাম্বার কোশ্চেন, কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? এ লালা হরদয়াল ভগৎ সিং, বি রামনাথ পুরী ও বীর সাভারকর, সি হরমোহন সিং ও ভগবান সিং, না ডি তারকনাথ দাস ও জিডি কুমার। তো এখানে বলেছে যে কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস এটি প্রতিষ্ঠা করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি তারকনাথ দাস ও জিডি কুমার। তো মনে রাখবে যে তারকনাথ দাস ও জিডি কুমার এই দুজন এই ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন আমেরিকাতে। আর এটি প্রতিষ্ঠা করেন হলো ১৯১০ সালে, মনে রাখবে ১৯১০ সালে প্রতিষ্ঠা করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট ১৬ নম্বর কোশ্চেন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এ অন্ধ্রপ্রদেশ, বি বিহার, সি উড়িষ্যা, না ডি আসাম। তো এখানে বলেছে যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ওড়িশা। ওড়িশা রাজ্যে অবস্থিত এই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট ১৭ নাম্বার কোশ্চেন, ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোনটি? এ জলদাপাড়া, বি কাজিরাঙ্গা, সি ভরতপুর, না ডি করবেট পার্ক, মানে জিম করবেট পার্ক। তো এখানে বলেছে যে ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভরতপুর। এটি হলো রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থানের এই যে ভরতপুর, এটি হলো ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য। আর মনে রাখবে যে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। মনে রাখবে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলে অর্নিথোলজি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট ১৮ নাম্বার কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? এ মাজাগাঁও ডক মুম্বাই, বি গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, সি কোচিন শিপইয়ার্ড কোচি, না ডি হিন্দুস্থান শিপইয়ার্ড বিশাখাপত্তনম। তো এখানে বলেছে যে ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কোচিন শিপইয়ার্ড কোচি। কোচির হইল কোচিন শিপইয়ার্ড, এখানে অবস্থিত, মানে সর্ববৃহৎ ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট ১৯ নাম্বার কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্সিদের বিখ্যাত
উৎসব নওরোজ। পার্সিদের একটি বিখ্যাত উৎসব হলো নওরোজ। এটি কে চালু করেন? এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ শাহ তুগলক, সি গিয়াসউদ্দিন বলবন, না ডি ইলতুৎমিশ। তো এখানে বলেছে যে পার্সিদের যে বিখ্যাত উৎসব নওরোজ এটি কে চালু করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন তিনি এই পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ এটি চালু করেন। আর গিয়াসউদ্দিন বলবন ছিলেন হলো দাস বংশের একজন সুলতান। আর এই গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি তোমরা জানো? প্রকৃত নাম হলো উলুগ খাঁ। মনে রাখবে, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হলো উলুগ খাঁ। আর তিনি হলো সিজদা ও পাইবস প্রথা এই দুটি প্রথা চালু করেন। আর তিনি 40 চক্র ধ্বংস করেন। তিনি 40 চক্র ধ্বংস করেছিলেন আর সিজদা ও পাইবস এই দুটি প্রথা প্রবর্তন করেছিলেন। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 20 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? এ 1757, বি 1761, সি 1855, না ডি 1885। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা আগের দিনের মতো এটারও কমেন্টে উত্তর দেবে যে এটার উত্তর কী হবে, এ বি সি না ডি। তোমরা যারা পারবে তারা উত্তর দিবে অবশ্যই। তো আগের 19টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনের উত্তরটা তো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।